Any digital copy of this content is leading to a piracy is a crime. তাই দয়া করে পাইরেসি ছড়াবেন না, পাইরেসি করবেন না। ধন্যবাদ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি প্রদ্যুৎ রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন গল্প মালঞ্চ অডিও স্টোরি চ্যানেল। বন্ধুরা, আজ আপনাদের জন্য একটি হার্ডকোর রিমাইন্ডার। দয়া করে বন্ধুরা গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আর হ্যাঁ, হার্ট দুর্বল মানসিকতার লোকেরা দয়া করে এই গল্পটি থেকে দূরে থাকবেন। আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক অভয় ব্যানার্জির কলমে কটেজ নাম্বার 306। বন্ধুরা, গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেলের গল্পগুলি যদি সত্যিই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের গল্প কটেজ নাম্বার 306। কথায় বলে কোনো অঘটন ঘটার আগে প্রকৃতি আমাদের আভাস দেয়, কিন্তু আমরা এতই বোকা যে সেই আভাস বুঝতে পারি না। ঘটনার সূত্রপাত 1 বছর আগের 29/3/2022 রাত 10টা দীঘার লারিকা নামক 3 তারা হোটেল থেকে আমরা চেক আউট করলাম। আমরা মানে আমি, রণজিৎ, অভিজিৎ, রাহুল, বিশ্ব, আদিত্য আর অভিষেক। হোটেল থেকে বেরোনোর সময় টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আজকে সারা দিন ধরেই আকাশটা মেঘলা। আমরা ভেবেছিলাম যে আজকের রাতটাও এই হোটেলে থেকে পরের দিন সকালে বাড়ির জন্য রওনা দেব, কিন্তু কি আর করার। অভিষেকের বস পরিষ্কার ওকে জানিয়ে দিয়েছে যে কালকে সকালের মধ্যে কাজে জয়েন না করলে ওকে আর আসতে হবে না। তাই বিশেষ করে অভিষেকের জন্যই আমরা আজ রাতেই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে যাওয়ার কোনো চিন্তা নেই। আমরা এসেছিলাম রাহুলের 6 সিটের ইনোভা গাড়িটি করে, আর তাতেই বাড়ি ফিরব। হোটেল থেকে বেরিয়ে ঝামেলা বাঁধল গাড়িটা কে চালাবে তাই নিয়ে। কারণ আমরা সবাই একটু আধটু ড্রিঙ্ক করে থাকলেও রাহুল একটু বেশিই খেয়েছিল। তার সঙ্গে গাড়ি চালানোর জেদ সব থেকে বেশি ওই করছিল। আমরা কেউ চাইছিলাম না যে গাড়িটা ও চালাক। আমি বলেছিলাম, দেখ ভাই, তুই এতই মাল খেয়েছিস যে ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারছিস না। গাড়ি চালানো তো দূরের কথা, এর থেকে অভিজিৎকে দে, ও চালাক। ধুর শালা, বেশি খেঁচাস না তো। একই তো বৃষ্টি পড়ছে, তার মধ্যে তোদের নোংরামি। কি মনে হয় তোদের আমি মাল খেয়ে মাতাল হয়ে গিয়েছি? আরে ভাই, জ্ঞান আমার এখনো ভালোই আছে। সুতরাং গাড়ি আমি চালাবো। তোরা চুপচাপ মুখ বন্ধ করে গাড়িতে উঠে বয়, রাত অনেক হয়েছে। তারপর আর আমরা বেশি কথা বাড়ালাম না, একে একে গাড়িতে উঠে বসে পড়লাম। তারপর আমি গাড়ি স্টার্ট দিলাম। ইতিমধ্যে বিশ্বর হঠাৎ গান শুনতে ইচ্ছে হয়। সে রাহুলকে গান চালাতে বলে। দেখতে দেখতে ঘন্টা খানেক অতিক্রম হয়ে গেল। আমরা প্রায় নন্দকুমারের কাছাকাছি আসলাম। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি নামল, আর তার সাথে বিকট শব্দে বিদ্যুৎ চমকাতে লাগল। রাস্তায় জনমানবের চিহ্ন অবধি নেই। রাহুল অভিষেককে উদ্দেশ্য করে বলল, সব শালা হয়েছে তোর আর তোর ওই হিটলার বসের জন্য। বেশ, আজকের রাতটা হোটেলে কাটিয়ে কাল সকাল সকাল বেরিয়ে যেতাম। এরকম দুর্যোগ মাথায় নিয়ে বেরোনোর কোনো মানে আছে? তো যাই হোক, অভিষেক ক্যাবলার মতো রাহুলের কথা শুনে দাঁত বের করে হাসল। আমাদের গাড়িটা মৃদু আওয়াজে গান বাজতে বাজতে এগিয়ে চলল তার গন্তব্যের দিকে।
গাড়ি চলাকালীন আমাদের সবারই একটু আধটু ঝিমুনি এসেছিল। হঠাৎ কানের কাছে তীব্র একটা হর্নের আওয়াজে আমাদের সবার চোখ খুলে গেল। দেখলাম একটা মাল বোঝাই লরি তীব্র গতিতে হর্ন বাজিয়ে আমাদের পাশ দিয়ে ওভারটেক করে এগিয়ে গেল। এরকম হঠাৎ হর্নের শব্দে আমরা সবাই চমকে উঠলাম। বিশ্ব তো রীতিমতো ঘাবড়ে গেছে। এবার রাহুলকে দেখলাম রাগে গজগজ করতে করতে বলে চলেছে, শালা শুয়োরের বাচ্চা, তারা দেখাচ্ছি মজা। এই বলে ও গাড়ির গতিবেগ আরো বাড়িয়ে দিল ওই লরিটাকে ধরার জন্য। পাশ দিয়ে অভিজিৎ বলে উঠল, কি ছেলে মানুষই করছিস, ছাড় না। কিন্তু রাহুল ওর কোনো কথা শুনল না। একে তো বৃষ্টি ভেজা হাইওয়ে, জলে ভিজে রীতিমতো রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। রাহুল ওই লরিটাকে ধরার জন্য গাড়ির গতিবেগ আরো খানিকটা বাড়িয়ে দিয়েছে, আর তার সাথে অনবরত খিস্তি মেরেই চলেছে। হঠাৎ গাড়ির গতিবেগ অতিরিক্ত বেড়ে যাওয়ায় রাহুল স্টিয়ারিং এর নিয়ন্ত্রণ হারালো এবং সোজা গিয়ে ধাক্কা মারল একটি গাছে। দুম করে একটা শব্দ হলো, সাথে কাঁচ ভাঙার শব্দ, আর সেই সাথে আমাদের চোখে অন্ধকার নেমে আসলো। এই এই ভাই, ভাই ওঠ! কি রে রণজিৎ, এই শুনতে পাচ্ছিস? কি রে? আস্তে আস্তে আমি চোখ খুললাম। দেখলাম অভিষেক সামনে বসে গায়ে হাত দিয়ে ডাকছে। আমি কোনো রকমে উঠলাম। মাথার পেছনটা খুব ব্যথা করছে। আমি মাথার পেছনে হাত বোলাতে বোলাতে অভিষেককে বললাম, তুই ঠিক আছিস তো ভাই? আর বাকি সব কোথায়? দেখলাম আমার থেকে একটু দূরে রাহুল, বিশ্ব, আদিত্য আর অভিজিৎ দাঁড়িয়ে আছে, আর অনবরত রাহুলকে ঝেড়ে চলেছে। প্রত্যেকবারের মতন এবারেও রাহুল নিজের গা থেকে সব দোষ ঝেড়ে ফেলার চেষ্টা করল। একটু দূরে আমরা সবাই, আমাদের গাড়িটা বিগড়ে পড়ে আছে। অ্যাক্সিডেন্ট হওয়ায় গাড়ির সামনের ক্যাবিনেট থেকে ধোঁয়া বেরোচ্ছে। গাড়ির সামনের কাঁচটা একেবারে ভেঙে গেছে। আজকে হাইওয়ে অন্য দিনের তুলনায় একটু বেশিই নির্জন, কারণ একটু আগেই তুমুল বৃষ্টি হচ্ছিল, যেটা এখন ছিটে ফোঁটা বৃষ্টির রূপ নিয়েছে। আমরা সবাই ভাবছি যে কি করব। একে গভীর রাত, তারপর নির্জন হাইওয়ে, আর তার থেকে বড় কথা হলো হাইওয়ের দুপাশেই ঘন জঙ্গল। হঠাৎ বিশ্ব বলে উঠল, ওই দেখ, জঙ্গলের ভেতরে ওইখানটায় একটা আলো দেখা যাচ্ছে না? আমরা সবাই ওর কথায় জঙ্গলের দিকে তাকালাম। একটু ভালো করে দেখতেই বুঝতে পারলাম যে হ্যাঁ, আলো তো একটা আছে। কিন্তু বিশ্ব বলে উঠল, আরে এত ভাবছিস কি? আলো যখন আছে নিশ্চয়ই লোকজনও থাকবে। চল না, গিয়ে দেখি যদি কোনো সাহায্য পাই। অভিজিৎ বলে উঠল, ভাই একটা কথা ভেবে দেখেছিস কি, এরকম একটা নির্জন হাইওয়ের পাশে জঙ্গলে আলো কোত্থেকে এলো? অভিজিতের কথা শুনে আমরা সবাই ওর দিকে তাকালাম। ও যে কথাটা একদম ভুল বলেনি তা নয়, কিন্তু এখন অত কিছু ভাবার সময় নেই আমাদের কাছে। সুতরাং আমি অভিজিৎকে বললাম, ভাই একবার চল না, গিয়ে দেখি, হতেও তো পারে কোনো লোকজন পেয়ে গেলাম। অভিজিৎ আমার কথা শুনে কোনো কথা বলল না। আমরা সবাই জঙ্গলে ওই আলোটাকে লক্ষ্য করে পা বাড়ালাম। কিছুক্ষণ চলার পর আমরা শেষমেশ ওই আলোর সামনে চলে আসলাম। দেখলাম একটা জরাজীর্ণ ল্যাম্পপোস্ট ছাড়া কিছুই নয়। কিন্তু সব থেকে বেশি যেটা দেখে আশ্চর্য হলাম সেটা হলো একটা কটেজ টাইপ ভগ্ন প্রায় বাংলো। রাহুল বলল, আরে সাব্বাস, এ তো দেখছি মেঘনা চাইতে জল। আদিত্য বলল, ক্যা বাত বিশ্ব, তুই তো কামাল করে দিলি রে। আমি বললাম, বাহ, ভালোই হলো, আজকের রাতটা এখানেই কাটিয়ে দেওয়া যাবে। কি অভিজিৎ, তাই তো? দেখলাম অভিজিৎ এক দৃষ্টে বাড়িটার দিকে তাকিয়ে আছে। আমি অভিজিতের সামনে গিয়ে ওর কাঁধে হাত দিয়ে বললাম, কি রে ভাই, কি ভাবছিস? অভিজিৎ চমকে উঠে বলে, না কিছু না, জাস্ট ভাবছি এত ভালো কটেজটার এই দশা হলো কিভাবে। অভিষেক বলে ওঠে, আর আর ভেবে লাভ নেই, চল এবার ভিতরে ঢোকা যাক।
তারপর আমরা সবাই কটেজের গেট খুলে ভেতরে ঢুকলাম। খুই করে একটা শব্দ করে গেটটা খুলে গেল। কটেজের ঢোকার দরজায় কোনো পাল্লা নেই, পুরোটাই ফাঁকা আর ভেতরটা নিকষ অন্ধকার। হঠাৎ অভিজিতের পকেট থেকে একটা আওয়াজ ভেসে আসলো। অভিজিৎ পকেট থেকে সেই জিনিসটা বের করায় আমরা দেখলাম ওর সেই রিমোটের মতো দেখতে যন্ত্রটা, যেটাকে ও প্যারামিটার বলে। অভিজিৎ একবার বলেছিল যদি কোনো জায়গায় কোনো নেগেটিভ এনার্জি তার অস্তিত্বের আভাস দেয়, তখনই এই যন্ত্র ওরফে প্যারামিটারটি বেজে উঠে বিপদের সংকেত দেয়। রাহুল বলল, ভাই তোর এই সস্তার অ্যালার্ম ঘড়িটা বন্ধ করবি? বলে ও কটেজের ভেতরে ঢুকে গেল। সবাই ওই ভগ্নপ্রায় বাংলোটার ভেতর প্রবেশ করতে যাব, ঠিক সেই সময় আমার নজর গেল একটা জীর্ণ সাইনবোর্ডের দিকে। একটু খেয়াল করলে বোঝা যাবে সাইনবোর্ডটায় লেখা কটেজ নাম্বার 306। আমি অত মাথা না ঘামিয়ে ভেতরে ঢুকেই দেখলাম রাহুল আগে থেকে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে চারিদিক ঘুরে ঘুরে দেখছে আর বলছে, কি অবস্থা ভাই, বাংলোটার চারিদিক ভেঙে গেছে, আর দেওয়ালগুলো দেখ পুরো কালশিটে পড়ে গেছে। ভাই মনে হচ্ছে একসময় এখানে আগুন লেগেছিল। বিশ্ব বলল, দূর ব্যাংক ছাড় তো, কোথায় ঘুমানো যায় সেটা খোঁজ, বেকার না গেজিয়ে আমার খুব ঘুম পাচ্ছে। আদিত্য শোন। কিন্তু আদিত্যের কোনো সাড়া পাওয়া গেল না। সত্যি তো, আদিত্য কোথায় গেল? আমরা সবাই এবার আদিত্যর নাম ধরে ওকে ডাকতে শুরু করে দিলাম। কিছুক্ষণ ডাকাডাকি করার পর হঠাৎ ওপরতলা থেকে আদিত্যর গলা ভেসে এলো, আরে এই তো আমি, ওপরে আয়। দেখলাম কোন ফাঁকে ব্যাটার ছেলে উপরে চলে গেছে। ওপর থেকে দাঁড়িয়ে বলছে, ভাই খাসা জায়গা পেয়েছি, তাড়াতাড়ি আয়, আর হ্যাঁ সিঁড়িটা একটু দেখে উঠিস, ভাঙা থাকতে পারে। আমরা সবাই ফ্ল্যাশ লাইটের আলো ফেলে ওপরে উঠলাম। উঠে দেখলাম আদিত্য দুটো ঘরের সন্ধান করেছে। বিশ্ব আদিত্যর কান চাপড়ে বলল, সাব্বাস ভাই, কি করেছিস তুই, তো ফাটিয়ে দিয়েছিস একেবারে। রাহুল বলল, চল আর কি, বেশি কথা না বাড়িয়ে যে যার ঘরে ঢুকে পড়ি। আমরা সবাই তিনজন তিনজন করে এক একটা ঘরে ঢুকে পড়লাম। প্রথম ঘরটায় আমি, অভিজিৎ আর রাহুল ঢুকলাম। দ্বিতীয় ঘরটায় অভিষেক, বিশ্ব আর আদিত্য ঢুকল। দুটো ঘরেই খাট আছে। খাট বলা ভুল হবে, হসপিটালে রোগীদের জন্য যেমন বেড থাকে ঠিক তেমন একটি বেড, আর সামনের দেওয়ালে একটি ঘড়ি। একটু ভালো করে দেখে বোঝা যাবে ঘড়িতে 1:30 বাজে। খুব সম্ভবত 1:30 বাজার পরেই ঘড়িটা বন্ধ হয়ে যায়। রাহুল তো ঘরে ঢুকেই বিছানায় মরার মতো শুয়ে পড়ল। অভিজিৎকে দেখলাম চুপচাপ, কোনো কথা নেই। মনে হলো কি যেন ভাবছে ছেলেটা। আমি ওর কাঁধে হাত দিয়ে বললাম, এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকাই অভ্যেস। কি হলো মামা, এত চুপচাপ কেন? কি ভাবছিস বলতো এত? অভিজিৎ আমার দিকে মুখ তুলে বলল, তোর কি কিছু অদ্ভুত লাগছে না? আমি বললাম, মানে কি অদ্ভুত লাগবে? এই তুই খুলে বল তো কি হয়েছে তোর? অভিজিৎ এবার বলল, জানিস রণ, অ্যাক্সিডেন্টের পরে আমরা যখন এই কটেজটা এসছি তখন থেকে আমার মনে হচ্ছে যে শুধু আমরা নই, আমরা 6 জন বাদেও এমন কেউ আছে যে সর্বদা আমাদের উপর নজর রেখে চলেছে এই কটেজে। আমি বললাম, তোর যত সব ফালতু কথা, দেখ ওসব কিছুই না, রাত অনেক হয়েছে, ঘুমো। তুই আমাকেও ঘুমোতে দে। দেখ রাহুল ঘুমিয়ে গেছে, আর ওরা 3 জনও মনে হয় ঘুমিয়ে গেছে, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অভিজিৎ বলল, একবার নিজের ফোন বের করে টাইম দেখ। আমি ফোন বের করে সময় দেখলাম, রাত 1:30 বাজে। আমি বললাম, মানেটা কি? আমরা যখন এই কটেজটা এসেছি তখনই তো 1:30 বেজেছিল, আর এখনো সেম টাইম। আচ্ছা রণ, তোর মনে আছে এখানে আসতেই আমার প্যারামিটারটা কেমন বেজে উঠেছিল? তারপর কটেজটার এই অবস্থা দেখে মনে হচ্ছে অনেক বছর আগে এই কটেজে কোনো কারণে আগুন লেগেছিল। আমি বললাম,
দেখ, সময়ের ব্যাপারটা আমারও গোলমেলে লাগছে, এর সাথে আগুন লাগার বিষয়টা ঠিক মেলাতে পারছি না। আর ছাড় না ভাই, একটা রাত্রিরেরই তো ব্যাপার, সকাল হলেই তো বেরিয়ে যাও, এত ঘাঁটিয়ে লাভ নেই, ঘুমিয়ে পড়। এই বলে আমি ঘুমোতে চলে গেলাম। অভিজিৎ তার কিছুক্ষণ পর এসে শুয়ে পড়ল। অনেকক্ষণ কেটে গেছে, কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ পাশের ঘর থেকে দুম করে একটা আওয়াজ হলো, তারপর বিশ্বর চিৎকার ভেসে উঠল। আমরা সবাই ধরফড়িয়ে উঠে এক প্রকার দৌড়ে গেলাম পাশের ঘরে। গিয়ে দেখলাম আদিত্য বিছানায় বসে কাঁদছে। আর অভিষেক বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে পাথরের মতো। আমি গিয়ে আদিত্যকে বললাম, কি কি হয়েছে ভাই, কাঁদছিস কেন, কি হয়েছে? আদিত্য কিছু না বলে আঙুল তুলে বাথরুমের দিকে দেখালো। অভিজিৎ সঙ্গে সঙ্গে বাথরুমের সামনে গেল আর দেখল বিশ্ব চিত হয়ে পড়ে আছে, আর ওর মাথার পেছনটা কেউ যেন ভারী কিছু দিয়ে মেরে একেবারে থেঁতলে দিয়েছে। অভিজিৎ অভিষেককে বলল, এই অভিষেক, অভিষেক, এই 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 কি, এইসব কিভাবে হলো তোর? অভিষেকের মুখে কোনো আওয়াজ নেই। অভিজিৎ আবার বলল, অভিষেক, অভিষেক, শুনতে পাচ্ছিস না? অভিষেক এবার একটা বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠল আর বলতে লাগলো, ভাই, তোরা তো পাশের ঘরে শুতে চলে গেলি, আমারও একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই ওদের সাথে কথা বলতে বলতে চোখটা লেগে আসছিল। আমি বেডটার ভিতর দিকে, আদিত্য মাঝখানে আর বিশ্বর ধারে শুয়েছিল। হঠাৎ আদিত্য আমার গায়ে ধাক্কা দিয়ে ডাকলো, আমি উঠে বসলাম। তখন শুনলাম বাথরুমের ভিতর জল পড়ার শব্দ, আর সাথে ভেসে আসছে কোনো নারী কণ্ঠের সুমিষ্ট সঙ্গীত। लग जा गले के फिर हंसी रात हो ना हो। আমরা বুঝতে পারছিলাম, যেই থাকুক না কেন সে বাথরুমের ভিতরেই আছে আর সেখানে গান গাইছে। আমরা একটা অজানা আশঙ্কায় বেডের উপর পাথর হয়ে বসেছিলাম। এতে আমি যাব না বললাম তো, তোরা যা যা, দূর হ আমার চোখের সামনে থেকে। এরই মধ্যে বিশ্ব হঠাৎ বেড থেকে নেমে গেল আর গিয়েই ধুম করে খুলে দিল বাথরুমের দরজাটা। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাথরুমের দিকে ধরল, তারপর বলল, কেউ নেই, ব্যাঙ অন্য কোথাও থেকে আসছে আওয়াজটা। এখন শুয়ে পড়, কাল সকালে দেখা যাবে কোন সুন্দরী এত মিষ্টিভাবে আমাদের গান শোনাচ্ছিল। বিশ্ব ফোনের ফ্ল্যাশ বন্ধ করতে যাচ্ছিল মনে হয়, আমিও নিশ্চিন্ত হতেই যাচ্ছিলাম। ঠিক এমন সময় হঠাৎ হঠাৎ বাথরুমের ভিতরে কেউ একজন বিশ্বর হাত ধরে জোরে টান দিল, আর সঙ্গে সঙ্গে বাথরুমের দরজাটা বন্ধ হয়ে গেল। আর তার সঙ্গে সঙ্গে বিশ্ব চিৎকার শোনা গেল ভাই, বাথরুমের ভিতর থেকে। এমন সময় রাহুল পাশ দিয়ে এসে বিশ্বর মৃতদেহটা দেখে বমি করে দিল, কারণ বিশ্বর মাথার পেছন দিয়ে ঘিলু বেরিয়ে গেছে। শুধু রাহুল কেন, কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এই দৃশ্য দেখতে পারবে না। অভিজিৎ এবার জোরে জোরে বলতে লাগলো, দেখলি দেখলি, আমি বলেছিলাম না, বলেছিলাম এই কটেজটায় নিশ্চয়ই কোনো নেগেটিভ এনার্জি আছে। বারবার বলেছিলাম, আমি বারবার বলেছিলাম, রণ বারবার বলেছিলাম, কিন্তু শালা তুই বিশ্বাসই করছিস না। আদিত্য বলল,
এবার একে একে আমরা সবাই মরবো, কেউ বাঁচবো না, কেউ না, কেউ না, সবাই মরবো, আমাদের সবাইকে মেরে ফেলবে। ওই যে, ওই যে, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস তোরা? শুনতে পাচ্ছিস? ও আমাদের দিকে হাসছে। আমি বললাম, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কে হাসছে? কেউ নেই ওখানে, কেউ নেই। আর আর কে মারবে আমাদের? হ্যাঁ, কে? আদিত্য, আদিত্য সামলা নিজেকে ভাই। আমাদের বেরোতে হবে এই কটেজ থেকে এক্ষুনি, এই মুহূর্তে বেরোতে হবে। আদিত্য অদ্ভুতভাবে বলল, আমি যাব, আমি যাব না, আমি যাব, আমি যাব না। তোরা যা, আমি আমার বন্ধুকে ছেড়ে কোথাও যাব না। বিশ্বর কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছিস না? ও শুয়ে আছে, জল খেতে চাইছে, কেউ ওকে জল দে। ওকে, আমার ভাইটার খুব কষ্ট হচ্ছে, খিদে পেয়েছে ওর। এ ভাই, তুই কি পাগল হয়ে গেছিস? বিশ্ব আমাদেরও বন্ধু ছিল, কিন্তু আমাদের নিজেদের প্রাণটা বাঁচাতে হবে। আদিত্য জোর গলায় বলে উঠল, আমি যাব না বললাম তো। তোরা যা যা, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। রাহুল এবার বলল, এই শালা নিজেও মরবে আর আমাদেরও মারবে। চল তোরা, ও থাকুক এখানে পড়ে। এই বলে রাহুল বেরিয়ে গেল। অভিষেক বলল, দাঁড়া ভাই, আমি আসছি, দাঁড়া। অভিজিৎ বলল, রণ চল, আদিত্যর মাথা এখন ঠিক নেই, তুই চল এখান থেকে। আমি আর অভিজিৎ বেরিয়ে গেলাম। সিঁড়ি দিয়ে নিচে নেমে দরজার কাছে আসতেই চমকে উঠলাম সকলেই। এ কি, দরজা কই? এখানেই তো ছিল, দরজা কোথায় গেল? এবার কি হবে? আমরা কেউ বেরোতে পারবো না? কি হবে এবার? এরকম করলে হবে না, আমাদের সবাইকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। এক কাজ কর, তুই আর রাহুল ওদিকটা দেখ, আমি আর অভিজিৎ দেখছি এদিকটায়। প্রায় 10 মিনিট আমরা বেরোনোর রাস্তা খুঁজে চলেছি। এর মধ্যে আদিত্যর কথা এক প্রকার ভুলেই গেছিলাম আমরা। 10 মিনিট পর আমরা 4 জন ঘুরে ফিরে একই জায়গায় আসলাম। রাহুল বলল, আমরা তো একই জায়গায় চলে এলাম আবার, কিন্তু বেরোনোর রাস্তা কোথায়? এবার আমরা সমস্যায় চিৎকার করে বলতে লাগলাম, কেউ আছে? কেউ আছে? হেল্প হেল্প, আমরা বেরোতে পারছি না। কেউ আছে কি? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কেউ? হ্যালো। কিন্তু কোথায় কি? কারো জবাব আসলো না। ফাঁকা জায়গায় আমাদের কথাই ভেসে আসছে। হঠাৎ আদিত্যর চিৎকার। আমরা সবাই দৌড়ে গেলাম। আদিত্য যেই ঘরে বসেছিল সেখানে গিয়ে যা দেখলাম তা বলে বোঝানোর মতো না। আমরা সবাই দেখলাম আদিত্য কুকুরের মতো বসে আছে আর বিশ্বর বুক থেকে মাংস খুবলে খাচ্ছে। সারা মুখে রক্তই মাখা, মেঝেটাও রক্তে ভেসে যাচ্ছে। বিশ্বর বুক সম্পূর্ণ উন্মুক্ত, পাঁজরের হাড় দেখা যাচ্ছে। আদিত্য এবার আস্তে আস্তে বিশ্বর হৃৎপিণ্ডটা টেনে বের করে আনলো। মুখে ঢোকাতে যাবে, রাহুল চেঁচিয়ে উঠল, আদিত্য কি করছিস সেটা? বলা মাত্রই আদিত্য আমাদের দিকে মুখ তুলে তাকালো। ওর মুখ সম্পূর্ণ ফ্যাকাশে আর চোখে কালো মণি বলে কিছু নেই, পুরোটা সাদা। ও আমাদের দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল আর সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠে কুকুরের মতো দৌড়ে গেল বাথরুমে। আর বাথরুমে গিয়ে একটা ভাঙা কাঁচের টুকরো তুলে নিয়ে নিজের গলা বরাবর চালিয়ে দিল। ধপ করে একটা শব্দ হলো। আমাদের সবার চোখের সামনে আদিত্যর দেহটা পড়ে গেল মাটিতে। রক্তে ভেসে গেল বাথরুম সহ পুরো ঘরটা। কিছুক্ষণ সব চুপচাপ, কারো মুখে কোনো শব্দ নেই। হঠাৎ রাহুল জোরে চেঁচিয়ে উঠল, ও শিট, এবার কি হবে? এবার আমরা সবাই মরবো, এক এক করে সবাই মরবো, কেউ বাঁচবো না, আমরা কেউ না। আমি বললাম, শান্ত হ ভাই, কিচ্ছু হবে না আমাদের। আমাদের আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, বুঝেছিস? কেউ আলাদা হবে না, আলাদা হলেই কিন্তু বিপদ। তাই সবাইকে একসাথে থাকতে হবে। কোনো মতে আজকে রাতটা কাটলেই সকালবেলা যেভাবেই হোক বেরোতে হবে এই কটেজটা থেকে। অভিজিৎ,
অভিজিৎ কোথায়? হ্যাঁ, অভিজিৎ কোথায়? আমরা সবাই চমকে পেছনে তাকালাম। এ কি, সত্যি তো, অভিজিৎ কোথায় গেল? অভিজিৎ, এ অভিজিৎ, এ অভিজিৎ, কোথায় গেলি ভাই? অভিজিৎ, আরে কোথায় গেলি? সারা দে ভাই। অভিজিৎ, অভিজিৎ। আমরা সবাই তারস্বরে জোরে জোরে চেঁচাতে লাগলাম অভিজিতের নাম ধরে। ঘর থেকে বেরিয়েই বাঁদিকে একটা লম্বা করিডোর পড়ে। পুরো অন্ধকার জায়গাটা, এতটুকু আলো নেই। আমরা নিজেদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অভিজিতের নাম ধরে ডেকে ওকে খুঁজে চলেছি। আমি আর অভিষেক সামনে, আর রাহুল পেছনে। এই এই অভিজিৎ, দেখ অনেক হয়েছে, প্লিজ সাড়া দে ভাই। কোথায় তুই অভিজিৎ? আমাদের আমাদের একসাথে থাকতে হবে ভাই অভিজিৎ। না, কোনো সাড়া নেই অভিজিতের। রাহুল পেছন থেকে ভয় পাওয়া গলায় বলে উঠল, ওই আত্মাটা অভিজিৎকেও মেরে ফেলবে। এক এক করে আমরা সবাই মরে যাব, কেউ বাঁচবো না আমরা। আমি বললাম, তুই কি পাগল হয়ে গেছিস ভাই? ভূত বা আত্মা এসব কিছু হয় না, এইসব মনের ভুল। রাহুল রেগে বলল, চুপ কর শালা, মনের ভুল নয়, এইসব মনের ভুল হতেই পারে না। তুই আদিত্যকে দেখিসনি? ওর ওই বিশ্বর মৃতদেহ থেকে মাংস খুবলে খুবলে খাওয়া, চোখ পুরো সাদা হয়ে যাওয়া, এগুলো মনের ভুল? হ্যাঁ, কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এগুলো করতে পারে? এমন সময় অভিষেক পেছন থেকে বলল, এই চুপ চুপ, কেউ একজন এদিকেই আসছে। ওই ওই শুনতে পাচ্ছিস? পায়ের শব্দ, কেউ যেন হেঁটে আমাদের কাছেই আসছে। রাহুল বলল, ও চলে এসেছে, এবার আমরা সবাই মরবো, কেউ বাঁচবো না। আমি বললাম, চুপ, আমি দেখছি। এই বলে আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে সামনের দিকে তুললাম। সামনে পুরো নিকষ অন্ধকার, মোবাইলের আলো পড়ে একটু একটু দেখা যাচ্ছে। সেই অবস্থাতেই আমরা দেখলাম একটা মানুষ আকৃতির কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে আমাদের দিকেই আসছে। অনেকটা এগোনোর পর আমরা দেখলাম এটা তো অভিজিৎ। ওর কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আরো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। অভিষেক বলল, এই এই তুই কোথায় গেছিলি? আমরা কত খুঁজছিলাম তোকে ভাই। আমাদের একসাথে থাকতে হবে, বুঝেছিস? আমি বললাম, এই কি হয়েছে রে তোর? তোর এই অবস্থা হলো কি করে? কে করলো? অভিজিৎ এবার আস্তে আস্তে মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, লিজা। আমরা সবাই একসাথে বললাম, লিজা? লিজা? কে লিজা? লিজা? অভিজিৎ এবার বলল, এই সেই লিজা যার আত্মা বিশ্ব আর আদিত্যকে মেরে ফেলেছে। আমি বললাম, আত্মা মানে কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? অভিজিৎ এবার রেগে গেল আমার উপর। আমি বলেছিলাম না আত্মা এখানে প্রথম থেকেই। আমি, তোরা কেউ বিশ্বাসই করছিস না। হ্যাঁ, আমরা বিশ্বকে হারিয়েছি, আদিত্যকে হারিয়েছি, ওই লিজাই মেরেছে ওদের। আর ও এটাও বলেছে যে আমাদের কাউকে ছাড়বে না, সবাইকে মারবে এক এক করে। ওর জায়গায় কেউ পা রাখুক, ও সেটা একদম পছন্দ করে না। আমাদের সবাই মারা যাব, আমরা সবাই মারা যাব। অভিষেক বলল, আরে আরে ওর হাত থেকে বাঁচার তো কোনো উপায় থাকবে। অভিজিৎ বলল, হ্যাঁ, একটা উপায় আছে। তার জন্য তোদের আমার সাথে একটা জায়গায় যেতে হবে। চল আমার সাথে। এই বলে সে আগে আগে হাঁটতে লাগলো, আর আমরা সবাই ওর পেছনে হাঁটতে লাগলাম। এর মধ্যে কারো খেয়ালও পড়ল না যে অভিজিৎ, যে আমাদের সামনে তো আছে, কিন্তু দেওয়ালে ওর কোনো ছায়া নেই। হাইওয়ে দিয়ে একটা ট্রাক ড্রাইভার গান করতে করতে ট্রাক চালিয়ে যাচ্ছে। রাত গেলে গালে সোহাগ
যাব না, तुमसे आज रात के लिए हाँ। হঠাৎ সে দেখলো একটা গাছের নিচে একটা গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। ড্রাইভার সঙ্গে সঙ্গে ব্রেক মারল। ট্রাক থেকে নেমে দেখলো একটা গাড়ি যেটা সম্পূর্ণ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। গাড়ির সামনের কাঁচ ভেঙে গেছে আর ক্যাবিনেট থেকে ধোঁয়া বের হচ্ছে। ড্রাইভার আরেকটু সামনে গেল দেখতে যে গাড়িতে কেউ আছে কিনা। সামনে কিছুটা এগোতেই ড্রাইভার দেখতে পেল একটা রক্তমাখা হাত। হ্যালো, সাব ইন্সপেক্টর সুবীর ভৌমিক বলছি। ওই দিক থেকে একটা গলা ভেসে আসলো। স্যার, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি আসুন। ইন্সপেক্টর বলল, অ্যাক্সিডেন্ট কোথায়? ওই দিক থেকে আবার একটা গলা ভেসে আসলো। NH10 এ। আমরা কোথায় যাচ্ছি অভিজিৎ? অভিজিৎ বলল, এই তো চলে এসছি। চারিদিক নিস্তব্ধ আর নিকষ অন্ধকারে ভর্তি, কেউ কারো মুখ দেখতে পাচ্ছি না। এরই মধ্যে অভিজিৎ বলল, আমরা সবাই এখন একটা ঘরে উপস্থিত আছি, সবাই সবার হাত ধরে মাটিতে বসে বর্গল হয়ে। অভিজিতের কথা মতো মাটিতে বসে পড়লাম এর ওর হাত ধরে। অভিজিৎ রাহুলের হাত ধরে, অভিষেক অভিজিতের হাত ধরে আছে, আমি অভিষেকের হাত ধরে আছি, আর রাহুল আমার হাত ধরে আছে। এবার বল, কি জানতে পেরেছিস? আমি বললাম অভিজিৎকে লক্ষ্য করে। সেটা শুনে অভিজিৎ বলল, বলবো, কিন্তু তার আগে আমরা যে সবাই এখানে আছি সেটা শিওর হওয়ার জন্য একে অপরের নাম ধরে ডাকি। আমি বললাম, হ্যাঁ আমি আছি। রাহুল বলল, আমিও আছি। অভিষেক বলল, আমিও আছি। আমিও আছি। কিন্তু অভিজিৎ কোনো সাড়া দিল না। 2 মিনিট, 3 মিনিট, এরকম করে 5 মিনিট কেটে গেল, কিন্তু অভিজিতের কোনো পাত্তা নেই। আমরা সবাই বলে উঠলাম, অভিজিৎ, সারা দে ভাই, সারা দে ভাই। কোথায় গেলি ভাই? অভিজিৎ কোথায় গেলি? অভিজিৎ, সারা দে ভাই। এমন সময় রাহুল বলে উঠল, ভাই তোর হাতটা অমন ঠান্ডা লাগছে কেন অভিজিৎ? কি মনে হতে আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে অভিজিতের মুখের সামনে ধরলাম। আর যা দেখলাম তা ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। আমরা সকলেই দেখলাম সেখানে অভিজিৎ নয়, একটা বছর 23-এর মেয়ে বসে আছে। মেয়েটার মাথার চুল একদিকে আছে, অন্যদিকে নেই। মুখ পুরো ফ্যাকাশে, চোখে কালো মণি বলে কিচ্ছু নেই, পুরোটাই সাদা। এরকম দৃশ্য আমরা সহ্য করতে না পেরে চিল্লিয়ে উঠলাম আর একে অপরের হাত ছাড়িয়ে উঠে পালাতে গেলাম, কিন্তু রাহুল ওই মেয়েটার হাত ছাড়াতে পারল না। আমরা খুব চেষ্টা করেছিলাম ওকে বাঁচানোর, কিন্তু আমাদের সামনেই ওই আত্মাটা রাহুলের মাথা এক টানে শরীর থেকে আলাদা করে দিল। আমরা কিছুই করতে পারলাম না। নিজেদের চোখের সামনে আরো একটা বন্ধুকে হারালাম আমরা। রাহুলও মারা গেল। এক এক করে আমাদের সব বন্ধুকে হারালাম আমরা। আমি বললাম, কিন্তু অভিজিৎ কোথায়? ও নিশ্চয়ই বেঁচে আছে। আমাদের অভিজিৎকে খুঁজতে হবে, এরকম ভাবে ওকে আমরা একা ছাড়তে পারি না। অভিষেক বলল, আমি এখন কাউকে বিশ্বাস করি না, কাউকে না। দেখলি না? হ্যাঁ, দেখলি না অভিজিতের রূপ নিয়ে ওই আত্মাটা কিভাবে রাহুলকে মারলো? হ্যাঁ, আর 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 তুই যে রণজিৎ, এর কি মানে আছে? হ্যাঁ, এর কি মানে আছে? হতেও তো পারে তুই সেই আত্মা যে রণজিতের রূপ নিয়ে আছিস। এখন আমাকে মারবি, তাই তো? হ্যাঁ, আমাকে মারবি তো? মার, মেরে ফেল। কি লাভ আর বেঁচে থেকে? হ্যাঁ, কি লাভ? আমি রেগে বলে উঠলাম, তুই কি পাগল হয়ে গেছিস অভিষেক? আমি রণজিৎ, তোর বন্ধু।
ভাই মাথা ঠান্ডা কর প্লিজ, আমাদের অভিজিৎকে খুঁজতে হবে। ও নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের এক হয়ে মোকাবিলা করতে হবে ভাই, আমাদের বেঁচে ফিরতেই হবে। তুই চল, অভিজিৎকে খুঁজতে হবে, চল এখান থেকে। বলে আমি অভিষেকের হাত ধরে টানতে টানতে ওকে ওই ঘর থেকে বাইরে বের করে অভিজিৎকে খুঁজতে লাগলাম। অভিজিৎ, কোথায় তুই? এই অভিজিৎ, আরে ভাই কোথায় তুই? আওয়াজ দে অভিজিৎ, এই অভিজিৎ। আমরা অভিজিৎকে খুঁজতে খুঁজতে সেই অন্ধকার করিডোর থেকে বেরিয়ে সিঁড়ির নিচ তলায় এলাম। তার সঙ্গে অভিজিৎকে ডেকে চললাম। হঠাৎ হাঁটতে হাঁটতে কিছু একটা আমার পায়ের নিচে আসলো। ফোনের ফ্ল্যাশলাইটের আলো পায়ের কাছে দিয়ে দেখলাম, এ কি, এ তো অভিজিতের সেই প্যারামিটারটা। এটার মধ্যে রক্ত লেগে কেন? আর অভিজিৎ কোথায়? আমি আর অভিষেক একে অপরের মুখের দিকে তাকালাম ভয় ভয়ে চোখ নিয়ে। তারপর সামনে আলো ফেলে দেখলাম আমাদের বন্ধু অভিজিতের দেহটা, ওর শরীরটা কেউ যেন মাঝখান দিয়ে গাছ কাটার কুঠার দিয়ে কেটে দিয়েছে। রক্তের ধারা বেরোচ্ছে সেখান দিয়ে। অভিষেক বলল, হ্যাঁ, না 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 না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, না না না, এটা হতে পারে না। বলতে বলতে ও মাটিতে বসে পড়ল। আমি এক পা করে অভিজিতের অর্ধেক হয়ে যাওয়া মৃতদেহটার সামনে গেলাম। একটু ভালো করে লক্ষ্য করলাম ওর ডান হাতে একটা ফোন, আর চোখটা ওপরের দিকে খোলা অবস্থায় দেহের চারপাশে পেটের নাড়ি ভুড়ি পড়ে আছে। এই দৃশ্য দেখে অভিষেক ভেঙে পড়ল। আমিও নিজেদের খুব অসহায় বোধ করছিলাম। অভিষেক বলল, জানি না জীবনে কত পাপ করেছি যে নিজের বন্ধুদের এত ভয়ানক মৃত্যুর সম্মুখীন হচ্ছি। আমি বললাম, জানিস তো অভিষেক, আমি না জীবনে কখনো এইসব ভূত প্রেত আত্মায় বিশ্বাস করিনি। কখনো মনেই হতো না এইসব থাকতে পারে। আর আমরা সবাই অভিজিৎকে কিল্লি করতাম। ও আমাকে বারবার বলেছিল, ভাই, যে এ বাড়িতে কিছু একটা আছে। ওর একদম ভালো লাগছিল না জানিস এই বাড়িতে আসার পর থেকে। কিন্তু আমি শালা বিশ্বাস করিনি ওকে। অভিজিৎ এটাও বলেছিল এই বাড়িতে আসার পর থেকে সময় কি মনে হতে আমি অভিজিতের হাতের মুঠোয় থাকা ফোনটা তুলে নিলাম। অভিজিতের ফোনে সময় দেখলাম রাত 1:30। অভিষেক বলল, কি হলো রণজিৎ, তুই তুই ঠিক আছিস তো? আমি বললাম, তোর মোবাইলের টাইমটা একটু দেখ অভিষেক। ফোন বের করে সময় দেখলো। ওর মোবাইলেও 1:30 বাজে। আমি বললাম, কিছু বুঝলি ভাই? এই বাড়িটায় আসার পর থেকে সময় আটকে গেছে। আমিও প্রথমটায় অত খেয়াল করিনি। অভিজিৎ বলেছিল আমায়, কিন্তু আমি ওকে পাত্তা দিইনি। এখন বুঝতে পারছি। অভিজিতের হাতে ওর মোবাইলটা ছিল, সাথে করে নিয়ে আসলাম। আমাদের ঘরে এসে দুজনে বসে পড়লাম মেঝেতে, আর ভাবতে লাগলাম এরপর কার পালা। কত কত ভালোই না ছিলাম আমরা, বল? বিনা কারণে এই বাড়িটা আমাদের সব শেষ করে দিল। এর থেকে মনে হয় আমরা ওই অ্যাক্সিডেন্টে মরে গেলে অনেক কম কষ্ট পেতাম। হ্যাঁ, মৃত্যু যন্ত্রণার থেকেও বড় যন্ত্রণা হলো বিরহের যন্ত্রণা ভাই। আমি বললাম, সত্যি ভাই, জানি না আর কে কতক্ষণ বাঁচব। এই সময় বাড়ির লোকেদের কথা খুব মনে পড়ছে না। আমার কোনো ভুল হলে বাবার বকুনি, আমার বাড়ি ফিরতে দেরি হলে মায়ের না খেয়ে আমার জন্য বসে থাকা, সবকিছু মিস করবো ভাই, সবকিছু মিস করব। বলতে বলতে গলা ভারী হয়ে এলো আমার। অভিষেক বলল, ছাড় ভাই, মন খারাপ করিস না। কি আর করতে পারবো বল আমরা দেখা ছাড়া? আগেও নিজের 4টে বন্ধুকে মরতে দেখেছি। এবার না হয় তুই আমার মৃত্যু দেখবি, বা আমি তোর। সবই বিধির বিধান ভাই। এই শোন, ভালো কথা মনে আছে, কলেজের লাস্ট ইয়ারে আমরা একদিন কলেজ বাঙ্ক মেরে রবীন্দ্র সরোবর গিয়েছিলাম। আর ওখানে গিয়ে তুই, আমি, রাহুল সবাই গিটার বাজিয়ে গান করেছিলাম। হ্যাঁ মনে আছে ভাই।
প্লিজ ভাই, তোর কাছে রেকর্ডিংটা থাকলে প্লিজ চালা একবার। আমার আগের ফোনে ছিল ভাই, ফোন চেঞ্জ করার পর সব হারিয়ে ফেলেছি। প্লিজ ভাই চালা। এরপর যদি আমার মরার পালা আসে তো ভাই আমি একটা ভালো স্মৃতি নিয়ে মরতে চাই। সেদিনও আমরা একসাথে ছিলাম, ঠিক আজকের মতো। আমি নিজের ফোনের রেকর্ডিং অপশনটা খুলে দেখলাম প্রচুর রেকর্ডিং রয়েছে। খুঁজতে খুঁজতে 56 নম্বরে ওটা পেলাম। রেকর্ডিংটা চালাতে যাব, হঠাৎ অভিষেক বলে উঠল, দাঁড়া ভাই। আমি চালাতে গিয়েও দাঁড়িয়ে গেলাম। অভিষেক বলল, ভাই মনে আছে একটু আগে আমরা অভিজিৎকে যখন ওই অবস্থায় পেলাম, তখন ওর সামনে রক্ত দিয়ে ভয়েস 7 লেখা ছিল? হ্যাঁ, দেখ লেখাটার প্যাটার্নটা ঠিক তোর রেকর্ডিং এর লেখাটার মতো না? হ্যাঁ, এই তো ভয়েস 56, আমাদের রবীন্দ্র সরোবরের রেকর্ডিংটা। অভিষেক বলল, এক্ষুনি অভিজিতের ফোনের রেকর্ডিং এ ঢুকে ভয়েস 7টা চালা। আমি ফোনটা হাতে নিয়ে লক বাটন চিপলাম। অভিজিতের ফোনে নর্মাল লক দেওয়া ছিল। ফোনের লক খুলে দেখলাম যে রেকর্ডিংয়ের অ্যাপটাই খোলা ছিল। আমি তাড়াতাড়ি ফাইলে গিয়ে রেকর্ডিং চেক করতে থাকলাম। আমার মাথা যেন কাজ করছে না, কি করব বুঝতে পারছি না। এরই মধ্যে অভিষেকের গলার আওয়াজ, ওই তো দেখলাম একটা রেকর্ডিং, তাতে লেখা ভয়েস 7। আমি আর দেরি না করে সেই রেকর্ডিংটা চালিয়ে দিলাম। আমার হাতে মনে হয় আর বেশি সময় নেই। এক এক করে সব বন্ধু মারা গেছে ওই আত্মাটার হাতে। আমরা মাত্র 4 জন বেঁচে আছি, আমি, রণজিৎ, অভিষেক আর রাহুল। এক একজন আমাদেরকেও মেরে ফেলবে, কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। কিন্তু মরার আগে আমি একটা সত্যি কথা আপনাদের বাকি 3 জন বন্ধুকে বলে যেতে চাই। যদিও আমি একটু পরেই মারা যাব, কিন্তু সত্যিটা বলে তারপর মরব। আর সত্যিটা হলো এই যে এইটা কোনো কটেজ নয়, এটা হলো একটা মেন্টাল হসপিটাল, মানে পাগলাগারদ, যেখানে পাগলদের চিকিৎসা করা হতো এক সময়। এই পাগলদের মধ্যে একটি মেয়ে ছিল, ওর নাম হলো লিজা। এখানে জীবিতকালে বাকি পাগলদের ওপর অত্যাচার করত, ওদের ধরে ধরে মারত। ডক্টরস নার্সরা ওকে আটকানোর জন্য কারেন্টের শক দিত, কিন্তু তাতেও কোনো পাগলামি ওর কমতো না। তখন এই যে পুতুলটা দেখলে পরে খুব অদ্ভুতভাবেই ওর রাগ কমে যেত। ওই পুতুল এই লিজা কখনোই কাউকে হাতে নিতে দিত না। কেউ হাত দিলেই ও রেগে যেত আর ও তার উপর আক্রমণ করত। একদিন লিজার পাগলামি এতটাই বেড়ে গেল যে তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে একটা রুগীকে ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে তার শরীর থেকে মাংস খুবলে খেতে শুরু করলো। ঠিক যেমন আদিত্য বিশ্বর শরীর থেকে মাংস খুবলে খাচ্ছিল। এমন সময় একজন নার্স সেটা দেখতে পায় এবং চিৎকার করে সব ডাক্তারদের ডাকতে থাকে। ডক্টররা এসে ওকে বেঁধে নিয়ে যায়, আর অন্য দিনের তুলনায় সেই দিন একটু বেশি ভোল্টেজের শক দিতে থাকে। শকের মাত্রা এতটাই বেশি হয়েছিল যে লিজা সেটা নিতে পারেনি, আর সেখানেই মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে ও এটা বলে গিয়েছিল যে মরে যাওয়ার পরেও ও আবার ফিরে আসবে, আর এইখানে যে বা যারাই আসবে লিজা তাদের কাউকে ছাড়বে না। আমি কিভাবে জানতে পারলাম? সব বলবো। আদিত্য মারা যাওয়ার পর আমি কাউকে কিছু না বলে বেরিয়ে আসি। যে কোনো মতেই এই মৃত্যুর খেলা আমাকে আটকাতেই হবে। জীবনে এত আত্মাকে খুঁজে বের করেছি, তাদের মুক্তি দিয়েছি, কিন্তু এইবার মনে হচ্ছে আমার এতদিনের শিক্ষাটা কোনো কাজেই লাগছে না। আমাকে খুঁজে বের করতেই হবে, কেননা কোনো মতেই আমি আমার বন্ধুদের মরতে দিতে পারি না। তাই তখন আমি কাউকে কিছু না বলে বেরিয়ে আসি সেখান থেকে। আমি ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি এই বাড়ির নিচতলার কোণার ঘরটা। যখন যাই তখন দেখি অনেক ফাইলের স্তূপ,
আর সেই স্তূপ থেকে ফাইল ঘাঁটতে ঘাঁটতে একটা ফাইল চোখে পড়ায়, সেটা আমি বের করি। তারপর দেখি যে এক মেন্টাল পেশেন্টের ফাইল সেটা, শুধু সেটা অর্ধেক ফাইল। কোনো না কোনো পেশেন্টের এই ফাইলটার মধ্যে কিছু একটা ব্যাপার ছিল, তো তার এই ফাইলটা পড়তে পড়তে আমি বাকি সবটাই জানতে পারি। আর আপনারা তো বাকিটা জানেননি। এইবার আমি আর অভিষেক অভিজিতের গলা ছাড়াও আরেকটা গলা শুনতে পেলাম। সেই গলাটা অভিজিৎকে লক্ষ্য করে বলল, আরে ভাই, তুই এখানে? আমরা সবাই তোকে খুঁজেই চলেছে পাগলের মতো। তুই চল আমাদের সাথে, না হলে এই আত্মাটা তোকেও মেরে ফেলবে। রাহুল, তুই কিভাবে জানলি যে আমি এখানে আছি? আরে পাগল, আমরা তোকে অনেকক্ষণ ধরে খুঁজেছি। খুঁজতে খুঁজতে তোকে এই ঘরে দেখতে পেলাম। তুই চল, ওরা দুইজন অপেক্ষা করছে। অভিজিতের গলা ভেসে আসলো, ভাই ভাই, আমি সত্যি জানতে পেরে গেছি যে এবারে মনে হয় আমরা সবাই বেঁচে যাব। ভাই ভাই, আমি এবার সত্যিটা জানতে পেরেছি। এবার মনে হয় আমরা সবাই বেঁচে যাব, আর কাউকে মরতে হবে না। এইবার ওই রাহুল নামক আগন্তুকটা বলে উঠল এক অদ্ভুত গলায়, তাই নাকি? তা শুনি, কি জানতে পেরেছিস তুই? অভিজিৎ বলল সবটা। এই শুনে আগন্তুক বলে উঠল, বুঝলাম, ঠিক আছে, এখন চল, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ ভাই, হ্যাঁ, চল, তাড়াতাড়ি চল। তুই যেন কি বলছিলি? ভাই, এটা একটা মেন্টাল হসপিটাল। লিজা আমাদের সবাইকে মেরে ফেলবে। আমাদেরকে ওই পুতুলটা যে কোনোভাবে খুঁজে নষ্ট করতেই হবে। ওই পুতুলটাই লিজার দুর্বলতা ভাই। আগন্তুক এবার থেমে গেল, পেছন না ঘুরেই বলল, খোঁজার জন্য বেঁচে থাকবি তবে না নষ্ট করবি পুতুলটাকে। দেখ তো, এই পুতুলটাই কিনা। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি রেকর্ডিংটা। বলে আগন্তুক পেছন ঘুরে ওর হাতে ধরা পুতুলটা অভিজিৎকে দেখালো। অভিজিৎ দেখলো একটা কুৎসিত দেখতে পুতুল রাহুল ধরে আছে শক্ত করে। ওর মুখে একটা শয়তানি হাসি। রাহুল নামক আগন্তুক এবার ভারী গলায় বলল, আমি রাহুল নই। রাহুল তো অনেক আগে মরে গেছে। এবার তুই মরবি। আস্তে আস্তে তোদের সবাইকে মারবো। বলেই অন্য হাতে একটা গাছ কাটার কুঠার দিয়ে অভিজিতের মাঝ বরাবর চালিয়ে দিল। সেই যার আত্মা বিশ্ব আর আদিত্যকে মেরে ফেলেছে। অভিষেক আর আমি চুপ করে, মুখে কারো কোনো কথা নেই। রেকর্ডিংটা শেষ হয়ে গেছে। অভিজিৎ সেই আত্মাটার হাতে মৃত্যুবরণ করেছে। কি করব বুঝতে পারছি না। হঠাৎ অভিষেক বলে উঠল, আমাদের ভাইয়ের এই বলিদান এরকম ভাবে নষ্ট হতে দেব না। রণজিৎ, চল, আমাদের ওই পুতুলটা খুঁজে ওটাকে নষ্ট করতে হবে। চল ভাই। অভিষেকের কথা শুনে একটু সাহস পেলাম। আসলে কি বলুন তো, চোখের সামনে এতগুলো বন্ধুর মৃত্যু দেখার পর ভয় নামক জিনিসটা এক প্রকার উধাও হয়ে গেছে আমার মধ্যে থেকে। অভিষেকের মধ্যেও একই জিনিস দেখলাম। এখন এই গোটা বাড়িটায় আমি আর অভিষেক বেঁচে আছি শুধু। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আমরা লম্বা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি। আমাদের দুজনের তখন লক্ষ্য একটাই, পুতুলটাকে খুঁজে নষ্ট করা। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, এই তোমরা ওখানে কি করছো? ডক্টর এই রুমে আছে, তাড়াতাড়ি আসো। ডক্টরের হাতে বেশি সময় নেই। দেখলাম অভিষেক এক প্রকার সম্মোহিতের মতো সেই আওয়াজ লক্ষ্য করে এগিয়ে চলল। ও সামনে আমি। পেছনে আওয়াজটা লক্ষ্য করে যখন সেই স্থানে আসলাম, তখন একটা অদ্ভুত জিনিস দেখলাম একটা পুতুল মাটির মধ্যে। কালো কুৎসিত দেখতে পুতুলটাকে। এমন সময় অভিষেক আরো কয়েক পা এগিয়ে গেল সেই পুতুলটাকে তোলার জন্য। আমি বললাম, ভাই যাস না ভাই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দেখলাম অভিষেক পুতুলটাকে তুলল মাটি থেকে। আমি দরজার বাড়ি দাঁড়িয়েছিলাম। অভিষেক পুতুল নিয়ে আমার কাছে আসতেই দরজাটা তৎক্ষণাৎ সজোরে বন্ধ হয়ে গেল। আমি জোরে জোরে ধাক্কা মারলাম দরজায়, কিন্তু দরজা কিছুতেই খুলছিল না। ভেতর থেকে অভিষেকের কোনো আওয়াজ নেই, চুপচাপ পুরো। কিছুক্ষণ দরজা ধাক্কানোর পর দরজা খুলে গেল, আর আমি দেখলাম ভেতরে অভিষেক নেই, আর পুতুলটাও নেই। আমি কি করব বুঝতে পারলাম না। পুতুলের কথা এক প্রকার ভুলেই গেলাম। অভিষেকের নাম ধরে চিৎকার করতে লাগলাম, অভিষেক, কোথায় তুমি? অভিষেক, এই অভিষেক,
ভাই তুই কোথায়? হঠাৎ অন্ধকার দিয়ে একটা আওয়াজ ভেসে আসলো, আমি এখানে। আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনের দিকে এগোলাম। মনে হলো আমার সামনে দিয়ে চোখের নিমেষে হামাগুড়ি দিয়ে কি যেন একটা বেরিয়ে গেল। আমি আমি এবার একটু ভয় পেয়ে গেলাম। ঢোক গিলে বলতে লাগলাম, অভিষেক ভাই কোথায় তুই? বেরিয়ে আয়, আমাদের পুতুলটা খুঁজতে হবে। এবার আমার পেছন দিয়ে আবার সেই আওয়াজ ভেসে আসলো, আমি এখানে। আর তার সঙ্গে একটা খিলখিলে হাসি। আমি এবার রেগে বলে উঠলাম, এই অভিষেক, মজা করার সময় এটা নয়। কোথায় তুই? এইবার আমার শীত দ্বারা বেয়ে একটা ঠান্ডা জলের স্রোত বেয়ে গেল। টিপ টিপ করে আমার কাঁধের ওপর কি যেন একটা পড়ছে। আমি কাঁধে ফ্ল্যাশ লাইট ফেলে চমকে উঠলাম। রক্ত, কিন্তু রক্ত কোথা দিয়ে? সঙ্গে সঙ্গে আমার নজর ওপরের দিকে উঠে গেল। দেখলাম অভিষেকের দেহ ঝুলছে। স্পষ্ট বুঝতে পারলাম ওর বুকটা কেউ ধারালো কিছু দিয়ে চিরে দিয়েছে। এটা ওই আত্মাটারই কাজ। আত্মাটা আমাদের সব বন্ধুদের মেরে ফেলল। এবার বাকি রয়েছি আমি। পুতুলটা দেখলাম অভিষেকের হাতে। আমি ওর হাত থেকে পুতুলটা নিতে যাবই, ঠিক সেই মুহূর্তে দেখলাম মৃত অভিষেকের চোখটা খুলে গেল। ও এক প্রকার লাফিয়ে আমার ওপর পড়ল। ওর হাতে একটা ছুরি, সেটা সজোরে ঢুকিয়ে দিল আমার বুকে। আমি জোরে চিৎকার করে উঠলাম। বাঁ হাতে পুতুলটা অভিষেক নামক আত্মাটা শক্ত করে ধরে আছে। যেভাবেই হোক এটা আমায় নষ্ট করতেই হবে। ও আবার ছুরি চালালো, এবার আমার কাঁধে। আমার সারা শরীর রক্তে ভিজে গেছে। মৃত্যু সম্মুখে তাও শরীরে যেটুকু শক্তি বাকি ছিল সেই সব কিছু দিয়ে আমি অভিষেককে একটা ধাক্কা মারলাম। অভিষেক ছিটকে গেল একটু দূরে। আমি উঠে দাঁড়ালাম, বললাম, তুই বাঁচবি না, তোকে তোর দুনিয়ায় ফিরে যেতেই হবে। একবার দেখ তো পুতুলটা আছে নাকি। অভিষেক রূপী শয়তানটা দেখলো ওর বাঁ হাতে কোনো পুতুল নেই। আমার মুখে এবার হাসি ফুটে উঠল, কারণ ওকে ধাক্কা দিয়ে সরানোর সময় ওর হাত থেকে পুতুলটা ছিনিয়ে নিয়েছিলাম একটু আগে। আমার নজর ওই ফাইল রুমের দিকে, কারণ পুতুলটা নষ্ট করতে হবে। এই পুতুলটাই হলো যত নষ্টের গোড়া। এটার মধ্যেই লিজার যত শক্তি ও দুর্বলতা আছে। আমি যখন অভিজিতের মৃতদেহ থেকে ফোনটা নিয়েছিলাম তখন শুধু ফোন নয়, অভিজিতের পকেটে একটা লাইটারও পেয়েছিলাম। অভিষেক রূপী শয়তানটা এবার একটা আশ্চর্য জিনিস করল। ও এক প্রকার হামাগুড়ি দিয়ে দেওয়াল বেয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো টিকটিকির মতো। আমি দৌড়তে লাগলাম সেই ফাইল রুমটার দিকে। উদ্দেশ্য একটাই, ওই রুমে যতগুলো ফাইল আছে জ্বালিয়ে আগুন তৈরি করতে হবে। খুব সামনে চলেই এসেছিলাম, হঠাৎ আমার পায়ে তীব্র ব্যথা অনুভব করলাম। দেখলাম শয়তানটা আমার পায়ে ছুরি বসিয়ে দিয়েছে। আমি পড়ে গেলাম মেঝেতে, হাত থেকে পুতুলটাও ছিটকে গেল। কিছুক্ষণ সব চুপচাপ। আমি পড়ে আছি মাটিতে, সারা শরীর রক্তে ভিজে গেছে আমার। অভিষেক রূপী শয়তানটা দেওয়াল বেয়ে বেয়ে হাঁটতে লাগলো আর খিলখিল করে হাসতে লাগলো। কি করব বুঝতে পারছি না। হঠাৎ দেখলাম আমার একটু সামনেই ওই ফাইল রুম, আর ওটার ভেতরেই সেই পুতুলটা পড়ে রয়েছে। আমি কোনো রকমে উঠলাম, দাঁড়াতে পারছি না ঠিক করে। দেখলাম ওই শয়তানটা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমি এবার শয়তানটাকে বলে উঠলাম, তুই কি নিজেকে খুব চালাক মনে করিস? একবার তাকিয়ে দেখ ওই দিকে। ও দেখলো আমি পুতুলটার দিকে ইশারা করছি। আমার হাতে লাইটার দেখে ও এক প্রকার ঘাবড়ে গেল আর হিংস্র চিৎকার করে আমার দিকে ছুটে আসতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে লাইটার জ্বালাতে লাগলাম। কিন্তু এ কি লাইটার জ্বলছে না কেন? তাহলে কি গ্যাস নেই? 3-4 বার চেষ্টা করার পর যখন জ্বলল না, তখন আমি ভাবলাম সব শেষ। আত্মাটা অনেকটা কাছে চলে এসেছে। 5 বারের বার চেষ্টা করতেই খুব অদ্ভুতভাবেই লাইটারটা জ্বলে উঠল। দেখলাম আমার একটু সামনেই অভিজিৎ দাঁড়িয়ে আছে। আমাকে বলছে, একদম দেরি করিস না ভাই, পুতুলটাকে শেষ করে দে, লাইটারটা ছুঁড়ে দেয় ওই রুমের মধ্যে। আমি সঙ্গে সঙ্গে জ্বলন্ত লাইটারটা ফাইল রুমের ভিতরে ছুঁড়ে মারলাম। বহুদিন আগেকার কাগজ বলে আগুন জ্বলতে বেশি সময় নিল না। আস্তে আস্তে পুতুলটার গায়ে আগুন লাগলো।
এবার দেখলাম, শুনতে পেলাম ওই শয়তানের কান ফাটানো চিৎকার। মিনিট 10 চলতে থাকলো ওই চিৎকার। সব শেষ। কটেজ 306 নামক মেন্টাল হসপিটালটা এখন সম্পূর্ণ মুক্ত এই লিজা নামক প্রেতাত্মার হাত থেকে। অনেক বছরের অভিশাপের এখন অবসান ঘটল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এই মানুষ আর আত্মার যুদ্ধে আমি আমার সব থেকে কাছের বন্ধুদের হারালাম। অনেক রক্তপাত হয়েছে, জানি না আমিও বাঁচব কিনা। মনের জোর দিয়ে উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে নিচে নামলাম। সকাল হয়ে গেছে। ফোনে সময় দেখলাম সকাল 6টা বাজে। যাক, সময় এগিয়েছে তাহলে। বাইরে যাওয়ার রাস্তাটা দেখা যাচ্ছে। আমি কোনো রকমের সামনে কয়েক পা এগিয়েছি। হঠাৎ পেছন দিয়ে একটা চেনা কণ্ঠস্বর শুনে ঘুরে তাকালাম। দেখলাম বিশ্ব, আদিত্য, রাহুল আর অভিজিৎ দাঁড়িয়ে আছে। সবার মুখেই একটা প্রসন্নের হাসি। বুঝতে আর বাকি রইল না যে এগুলো ওদের আত্মা। আদিত্য বলল, কিরে রনু, আমাদের সাথে দেখা না করেই চলে যাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ ভাই, আমার কাজ শেষ। লিজার আত্মাকে চিরতরে মুক্তি দিয়ে দিয়েছে। আর কখনো কোনো মৃত্যু হবে না এই কটেজে। রাহুল বলল, তোর কাজ এখনো শেষ হয়নি, এখনো একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। তারপর অদৃশ্য হয়ে গেল ওরা সবাই। আমিও বেরিয়ে আসলাম সেই কটেজ থেকে। চলার শক্তি নেই আর। কোনো রকমে বুকে হাত দিয়ে হেঁটে চলেছি। খুব জল তেষ্টা পাচ্ছে। কিছুক্ষণ পর আমাদের গাড়ির কাছে আসতেই একটা জিনিস চোখে পড়ল। গাড়ির সামনেটা অনেক মানুষের ভিড়। দেখলাম পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স। কি হয়েছে দেখতে একটু সামনে এগোতেই দৃশ্যটা দেখে চমকে উঠলাম। রাহুল, অভিষেক, বিশ্ব, আদিত্য আর আমার শরীর রক্তাক্ত অবস্থায় শোয়ানো আছে। একটা পুলিশ অফিসারকে বলতে শুনলাম, আপনি এই অ্যাক্সিডেন্টটা নিজের চোখে দেখেছেন? আজ্ঞে না স্যার, আমি রাতের বেলায় ট্রাক চালাইয়া এই রাস্তা দিয়ে ফিরছিলাম। হঠাৎ দেখলাম একটা গাড়ি। সামনে এগিয়ে গিয়ে দেখলাম স্যার 6 জন ছেলের মৃতদেহ পড়ে রয়েছে। খুব সম্ভবত মাল খেয়ে গাড়ি চালাচ্ছিল শালা। এই গৌতম, বডিগুলোকে অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করো এক্ষুনি। শুনছিলেন আমাদের আজকের গল্প প্রখ্যাত লেখক অভয় ব্যানার্জির কলমে কটেজ নাম্বার 306। গল্পের সূত্রধর আমি প্রদ্যুৎ। আদিত্যর ভূমিকায় রূপঙ্কর, রাহুলের ভূমিকায় সুদীপ, কথকের ভূমিকায় দেবাঞ্জন, পুলিশের ভূমিকায় রাজ, মহিলার ভূমিকায় বর্ণালী, ট্রাক ড্রাইভারের ভূমিকায় সুদীপ, বিশ্বর ভূমিকায় রিক্তদ্বীপ, অভিষেকের ভূমিকায় প্রদ্যুৎ, অভিজিতের ভূমিকায় দেবজিৎ। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত SD প্রোডাকশন। সমগ্র পরিচালনায় গল্প মালঞ্চ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, গল্পটি যদি সত্যিই আপনাদের ভালো লাগে তাহলে আরও একবার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই করে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।